1945 সালে জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে জার্মানির নাৎসি আমলের এই লেবেন্সবন্ড কর্মসূচির অবসান ঘটে। তবে এই প্রকল্পের ফলে হাজার হাজার শিশুর জীবন অনিশ্চয়তার মুখে ঢলে পড়ে। হিটলারের এই বীভৎস কাহিনী শুনে হয়তো ভাবছেন এর সঙ্গে হালের এই এপস্টিনের কি সম্পর্ক। খেয়াল করে দেখুন, লাখ লাখ ইহুদিদের হত্যাকারী হিটলারের মৃত্যু হয়েছিল 1945 সালে, আর তার 8 বছর পর 1953 সালে ব্রুকলিনের একটি নিম্নবিত্ত ইহুদি পরিবারেই জন্মগ্রহণ করেছিল এই এপস্টিন। সেদিক থেকে দুজনের মধ্যে কোনো মিল না থাকার কথা, কিন্তু কর্মকাণ্ডটা বুঝুন। এই এপস্টিনও অভিযুক্ত হয়েছে নারী পাচার, শিশু পাচার এবং শিশুদের জোর করে যৌন হেনস্থায়। লোকচক্ষুর আড়ালে একটা নির্জন দ্বীপে তার এই নির্মম অত্যাচারের ক্যাম্প গড়ে তুলেছিল এপস্টিন। নিজে তো সেই সমস্ত শিশু এবং নারীদের ওপর যৌন অত্যাচার করতই, আবার সেখানে নিয়ে যেত সমাজের তাবর তাবর লোকেদের। সদ্য প্রকাশিত তথ্যের পাহাড় থেকে প্রায় প্রতিদিনই নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, আর সেখানে দেখা যাচ্ছে হিটলারের মতন এপস্টিনও সুপার রেস তৈরি করার চেষ্টা করেছিল। কি ছিল তার পরিকল্পনা? সেন্ট জেমস দ্বীপের বাইরে আর কোথায় নিজের যৌন খামার গড়ে তুলেছিল এই এপস্টিন? জানেন কি কত বড় ছিল সেই এলাকা? সুপার রেসের পরিকল্পনাকারী কি নিজেই নিজের যৌন ক্ষমতা নিয়ে উদ্বেগে ভুগতেন? কমে গিয়েছিল এপস্টিনের টেস্টোস্টেরনের মাত্রা। 2019 সালে নিউ ইয়র্কের একটি জেলে মৃত্যু হয়েছিল জেফ্রি এপস্টিনের, কিন্তু 2026 সালে তার কৃতকর্মের খতিয়ান প্রকাশ্যে আসায় বিতর্কে বিশ্বের হেভিওয়েটরা। আবার এই এপস্টিন ফাইলসের নতুন রেকর্ড এবং সাক্ষ্য তার ডিস্টোপিয়ান উচ্চ আকাঙ্ক্ষা এবং তার বিস্তৃত নিউ মেক্সিকো খামারের গোপন বাস্তবতা সম্পর্কে বিতর্কিত সমস্ত তথ্য প্রকাশ করছে। সবথেকে চাঞ্চল্যকর দাবিগুলোর মধ্যে একটি হলো যে এই এপস্টিন তার সহযোগীদের বলেছিলেন যে তিনি মেক্সিকোর সান্তা ফের কাছে তার যে খামার রয়েছে সেখানে তার শুক্রাণু দিয়ে মহিলাদের গর্ভধারণ করে একটি সুপার রেস তৈরি করতে চান। বুঝুন তবে, সাধে কি বলেছিলাম যে হিটলারের পুনর্জন্ম এপস্টিন? পুনর্জন্ম না হলেও হিটলারের সেদিনের ভাবনা আর এপস্টিনের আজকের ভাবনা মিলে যাচ্ছে তো। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেন্ট লিটল জেমস বলে যে দ্বীপটির কথা আপনাদেরকে আগে জানিয়েছিলাম, সেখানে এপস্টিন তার লীলাক্ষেত্র তৈরি করেছিল। সেই দ্বীপটি বাদেও এপস্টিনের আরও অনেক সম্পত্তি রয়েছে, যার মধ্যে মেক্সিকোর সান্তা ফের কাছে জোরো র্যাঞ্চ একটি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর সান্তা ফের কাছে অবস্থিত প্রায় 7,560 থেকে 10,000 একরের এই বিশাল স্থানটি একটি বিতর্কিত ব্যক্তিগত সম্পত্তি। 1993 সালে নিউ মেক্সিকোর প্রাক্তন গভর্নর ব্রুস কিংয়ের পরিবারের কাছ থেকে এই সম্পত্তিটি কিনেছিল এপস্টিন। এখানে 33,000 বর্গফুটের বেশি আয়তনের একটি বিশাল প্রাসাদ এবং নিজস্ব বিমান নামার রানওয়ে তৈরি করেছিলেন এপস্টিন। বিভিন্ন নথিপত্র এবং ভুক্তভোগীদের দাবি অনুযায়ী এই র্যাঞ্চ বা খামারটি ছিল এপস্টিনের যৌন পাচার এবং নির্যাতনের অন্যতম প্রধান কেন্দ্র। অনেক নারী অভিযোগ করেছেন যে তাদের কিশোরী বয়সে এই নির্জন স্থানে নিয়ে এসে নির্যাতন করা হয়েছিল, আর এই খামারটিকে বেবি র্যাঞ্চ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল এই এপস্টিনের, যেখানে নিজের ডিএনএ দিয়ে একটি সুপার রেস বা উন্নত মানবজাতি তৈরির লক্ষ্য নিয়ে অসংখ্য নারীকে গর্ভবতী করতে চেয়েছিলেন এপস্টিন। 2023 সালে একটি বেনামি কোম্পানি এই খামারটি কিনে নেয় এবং এর বিক্রি করা অর্থ এপস্টিনের ভুক্তভোগীদের ক্ষতিপূরণ তহবিলে জমা দেওয়া হয়। বর্তমানে এর নাম পরিবর্তন করে রাঞ্চো দে সান রাফায়েল রাখা হয়েছে। এপস্টিন তার ডিএনএ দিয়ে যে সুপার রেস বা উন্নত মানবজাতি তৈরির যে সমস্ত কথাগুলো বলেছে, সেগুলো বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে মানুষের ক্ষমতা বৃদ্ধির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। ট্রান্সহিউম্যানিজমের প্রতি তার যে আগ্রহ ছিল তারই প্রমাণ দিচ্ছে এসব। সমালোচকরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন যে এই ধরনের চিন্তাভাবনা ইউজেনিক্সের সঙ্গে যুক্ত কুখ্যাত ধারণাগুলোকে প্রতিধ্বনিত করতে পারে। দেখুন, এপস্টিন যে একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন তার প্রমাণ আপনাদের আগের এপিসোডগুলোতে দিয়েছি।
সে একদিকে যেমন ভালো পিয়ানো বাদক ছিল, আবার গণিতে তার যথেষ্ট দক্ষতা ছিল। বেশ কিছুদিন অত্যন্ত দক্ষতার সঙ্গে শিক্ষকতাও করেছেন। ফিন্যান্সার হিসেবে কাজ করার সময় এপস্টিন শুধু ধনীদের টাকা রক্ষা করেছেন তা নয়, তার অবস্থানকে কাজে লাগিয়ে ধনীদের পাশাপাশি উচ্চ শিক্ষিত সমাজের সঙ্গেও নিজের পরিচয় গড়ে তুলেছিলেন। এপস্টিনের কৌশলের একটি অংশ ছিল অভিজাত শিক্ষাক্ষেত্রে নিজেকে অন্তর্ভুক্ত করা। অনুদান, পৃষ্ঠপোষকতা এবং বিলাসবহুল সমাবেশের মাধ্যমে এপস্টিন পদার্থবিদ স্টিফেন হকিং, মনোবিজ্ঞানী স্টিভেন পিঙ্কার এবং জিনতত্ত্ববিদ জর্জ এম চার্চ সহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। এপস্টিন বিভিন্ন সম্মেলনের জন্য অর্থ প্রদান করেছিলেন, ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন, এমনকি গবেষণা কর্মসূচিগুলোকে সমর্থনও করেছিলেন। প্রায়শই নিজেকে বৈজ্ঞানিক অগ্রগতির পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন এই এপস্টিন। জানেন কি, যারা এই এপস্টিনের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছে তারা তার এই জোরো র্যাঞ্চ সম্পর্কে বা এপস্টিনের বেবি র্যাঞ্চ সম্পর্কে কি বলেছেন? এপস্টিনের সম্পর্কে আসা ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত যে তথ্য, তা থেকে বোঝা যায় যে প্রজনন এবং নিয়ন্ত্রণ সম্পর্কে এপস্টিনের ধারণাগুলো রোজকার কথোপকথনের বাইরে অনেক বেশি ছিল। একাধিক একাডেমিক সমাবেশে এপস্টিন যুক্তি দিয়েছিলেন যে দরিদ্র দেশগুলোতে দারিদ্র্য হ্রাস করার এবং স্বাস্থ্যসেবা উন্নত করার প্রচেষ্টা জনসংখ্যা বৃদ্ধিকে আরও খারাপ করেছে। একজন মহিলা যিনি নাসার বিজ্ঞানী হিসেবে কাজ করেছিলেন, তিনি দাবি করেছিলেন যে এপস্টিন একসময় তার খামারে 20 জন মহিলাকে গর্ভবতী করতে চেয়েছিলেন। বলা হয় যে তাদের জিন মানবতার উন্নতি করতে পারে, এই ধারণায় বিশ্বাস করে এপস্টিন বেশ কয়েকজন নোবেল বিজয়ীদের কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করে একটি আধুনিক শুক্রাণু ব্যাংক তৈরির পরিকল্পনাও করেছিলেন। এপস্টিন তার মৃত্যুর পর নিজের দেহ সংরক্ষণের বিষয়েও খোলামেলা কথা বলেছিলেন। একজন প্রাক্তন সহযোগীর মতে এপস্টিন ক্রায়োনিক্সের চেষ্টা করেছিল, মানে মানুষের দেহাবশেষ নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেনে হিমায়িত করে সংরক্ষণ করার বিতর্কিত অনুশীলন নিয়েও আলোচনা করেছিল। এমনকি ভবিষ্যতের জন্য তার শরীরের অংশ সংরক্ষণের বিষয়েও কথা বলেছিল এপস্টিন। সম্প্রতি প্রকাশিত বিচার বিভাগের রেকর্ডগুলো এই জল্পনা কল্পনাকে আরও উস্কে দিয়েছে। লক্ষ লক্ষ নথির মধ্যে একজন মহিলার একটি ডায়েরি এন্ট্রি রয়েছে, যিনি বলেছেন তিনি কিশোরী বয়সে সন্তান জন্ম দিয়েছিলেন এবং তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এপস্টিনের দীর্ঘদিনের সহযোগী গিসলাইন ম্যাক্সওয়েলের তত্ত্বাবধানেই এই কাজ করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে দাবিটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি এবং শিশুটি সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। মরুভূমির মতন হাজার হাজার একর এলাকা জুড়ে অবস্থিত এপস্টিনের জোরো র্যাঞ্চকে ব্যক্তিগত আশ্রয়স্থল হিসেবে প্রচার করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে বেঁচে যাওয়া ব্যক্তিরা এটিকে ভয় এবং শোষণের স্থান হিসেবে বর্ণনা করেছে। বেশ কিছু মহিলা সাক্ষ্য দিয়েছেন যে মধ্যস্থতাকারীর মাধ্যমে এপস্টিনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর কিশোরী বয়সে তাদের সেখানে নির্যাতন করা হয়েছিল। আদালতের রেকর্ড এবং ভুক্তভোগীদের বিবৃতিতে বর্ণনা করা হয়েছে যে তাদের এপস্টিনের শোবার ঘরে ডেকে পাঠানো হয়েছিল, যৌন কার্যকলাপে চাপ দেওয়া হয়েছিল। অর্থাৎ বলাই যায় যে শুধু দ্বীপ নয়, এই সুবিশাল খামারেও রয়েছে এপস্টিনের নির্যাতনের ইতিহাস। শুনলে চমকে যাবেন, যে এপস্টিন তার ডিএনএর মাধ্যমে সুপার রেস গড়ার কথা ভেবেছিলেন, সেই এপস্টিনের চিকিৎসা সংক্রান্ত নথিতে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে দীর্ঘদিন ধরে অস্বাভাবিক কম টেস্টোস্টেরনের সমস্যায় ভুগছিলেন এই এপস্টিন। যৌন ক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছিল। বিতর্কিত ইমেলে ফাঁস হয়েছে সবটাই। নথিতে থাকা ল্যাব রিপোর্ট এবং চিকিৎসকদের সঙ্গে ইমেলের আদান প্রদান অনুযায়ী বহু বছর ধরেই এপস্টিনের টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নিচে ছিল। 2014 সালের একটি ইমেলে তার চিকিৎসক স্পষ্টভাবে জানান দিচ্ছে যে এপস্টিনের টেস্টোস্টেরনের মাত্রা ছিল মাত্র 142। 3 বছর পর একই চিকিৎসক আরও খারাপ খবর দেন, মাত্রা আরও কমে দাঁড়ায় 125-এ। শরীরে উত্তেজনা বাড়ানোর জন্য তাকে ওষুধ পর্যন্ত খেতে হয়েছিল।